এটা একটা হসপিটাল, এখানে ভিড় বা চেঁচামেচি করতে নেই, সেটা জানেন না আপনারা? দেখেন, আমাদের ভাইয়ের অবস্থা ক্রিটিক্যাল, আর আমাদের ভাইকে এরা ফর্ম ফিল আপ ছাড়া ভর্তি নেবে না বলছে। ঠিকই তো বলেছেন, এটাই তো নিয়ম। এই রাখেন তো আপনাদের নিয়ম, জানেন না উনি কে? ডাক্তার আর উপরওয়ালার কাছে সবাই সাধারণ পাবলিক। ঝামেলা না করে ফর্ম ফিল আপ করুন, তাহলেই ভর্তি হয়ে যাবে। আপনারা প্লিজ ট্রিটমেন্ট শুরু করুন। ওনার নিজস্ব হাসপাতাল অনেক দূরে, তাই ওখানে নেওয়া এখন আমাদের কাছে পসিবল হয়নি। আমরা রুলস মেনে ফর্ম ফিল আপ করে দিচ্ছি, প্লিজ। আচ্ছা ডাক্তার, ওনাকে ওটিতে নেওয়ার ব্যবস্থা করুন। আর দাঁড়িয়ে দেখছেন আপনারা? আপনি এখানে নতুন, তাই জানেন না। উনি এখানকার এমপি, ওনার গাড়ি ব্লাস্ট হয়েছে, তাই কাছের হসপিটালে নিয়েছে। আর আপনি কিনা তাদের লোকের সাথে গলা উঁচিয়ে কথা বলছেন? সাহস আমার বরাবরই আছে, এমপি হলেও উনি অসুস্থ। ডাক্তারদের কাছে উনি এখন সাধারণ। কায়ের কেমন জানি কথা বলার ধরন অন্যরকম থাকে, কিন্তু কিছু বলে না। ওটি স্টার্ট হয়েছে আধ ঘন্টা হলো। ব্লাস্টের আগে হাতে গুলি লেগেছিল, সেটা বের করে তারপর মেইন অপারেশন শুরু হয়। প্রায় 3 ঘন্টা পর ওটি লাইট অফ হয়। তে আর কাই সহ আর বাকি 4 জন ডক্টর বেরিয়ে আসেন। তে ইয়োনোকে সামনে দাঁড়ানো দেখে ইয়োনোর কাছে এগিয়ে যায়। 1 ঘন্টা পর ওনাকে কেবিনে দেওয়া হবে, শুধুমাত্র আপনি যাবেন আর বেশি কথা বলবেন না। তে নিজের কেবিনে গিয়ে দরজা আটকে দেয়, কান্নায় ভেঙে পড়ে। আপনি কেন এলেন আবার আমার সামনে? আপনার মুখোমুখি হওয়া চলবে না আমার। ঠিক এমন সময় কেবিনে নক হতেই তে চোখ মুছে দরজা খুলতে রাখে, সেখানে কাই দাঁড়িয়ে। আসুন। না ডক্টর তেইহং, আমাকে বাড়ি ফিরতে হবে। তুমি কাল এমপি কে চেক আপ করবে, তাও নিয়ে যে। প্লিজ ডক্টর, অন্য কাউকে বলুন। আমি ছুটিতে থাকবো, তোমার ওপর আমার যে ভরসা আছে সেটা আমি অন্য কারোর ওপর করতে পারবো না। তে উনি ডাক্তারদের কাছে এখন সাধারণ হলেও উনি একজন এমপি, আর এটাই বাস্তব। তে মাথা নাড়ে, ঠিক আছে। কাই চলে যায়, তেও পেরিয়ে যায় বাড়ি ফেরার উদ্দেশ্যে। বাড়ি ফিরতেই মিস জেনির পিছন দিক থেকে একটা পিচ্ছি 3 বছরের ছেলে বেরিয়ে আসে। মাম্মা! তেও জড়িয়ে ধরে পিচ্ছিটাকে। আজ ঘুমাননি কেন আমার বাবাটা? আজ মাম্মা আর আমি একসাথে ঘুমাবো। জেনি, ও খেয়েছে? হ্যাঁ ম্যাম। এই বের হ আমার চোখের সামনে থেকে, একদম বাড়ি থেকে বের হয়ে যাবি বলে দিচ্ছি। সরি আপু। তেজ হেসে ওঠে। তেও অবাক তেজের হাসি দেখে। এই বাচ্চাটাই তার বেঁচে থাকার একমাত্র সম্বল, কিছুতেই হারাতে দেবে না সেই বাচ্চাটাকে। তেজ জাঙ্গুকের কেবিনে যাওয়ার উদ্দেশ্যে বের হতেই দেখে জাঙ্গুকের কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে জিমিন। জিমিনও পাশ ফিরে তাকায় তের দিকে। তে ভাবি, তুমি ডক্টর হয়েছো? ফাইনালি তোমার স্বপ্ন পূরণ হয়েছে। ভাইয়া খুব খুশি হবে। এত বছর তুমি কোথায় ছিলে ভাবি? ভুলে যেও না জিমিন, আমি এখন আর তোমার ভাবি নই, আর না তো তোমার ভাইয়ার বউ। আমার ডাক্তারিতে তোমার ভাইয়া খুশি হন কি না হন তাতে আমার কিছু যায় আসে না। মিস্টার জাঙ্গুকে আমি এখন চেক করতে যাচ্ছি, তুমি আসলে আসো, আর আপনিও আসতে পারেন। জি জি, কিন্তু অন্য ডাক্তার এলে ভালো হতো। তীব্র কুচকে তাকাই। কেন? কালকে অপারেশন তো আমিই করলাম, তখন মনে হয়নি অন্য ডক্টর হলে ভালো হতো? আমি ছাড়া ওনার রিপোর্ট যারা জানতেন তারা আজ কেউই আসেনি, ছুটিতে আছেন। যাবেন নাকি আমি অন্য কেবিনে চলে যাব? কাজ আছে আমার। ইয়োনো ভাইয়া, থামো তুমি। ভাইয়াকে চেক আপ করতে দাও, উনি চেক আপ করলে ভাইয়া কিছু বলবে না। ভাবি, না মানে আপনি চলে যাওয়ার পর ভাইয়া কোনো মেয়ের দিকেই তাকায় না। অফিসে যত মেয়ে স্টাফ ছিল সবাইকে বের করে দিয়েছে, আর এখন আরো গম্ভীর হয়ে গেছে। প্রয়োজন ছাড়া আমাদের কারোর সাথে কথা বলে না। চলো, মানে চলুন, আপনি প্লিজ চেক আপ করুন। তে অবাক হলেও মুখে তো প্রকাশ করে না। তে চেক আপ করছে জাঙ্গুকে। জাঙ্গুক সব বন্ধই করে রেখেছে, এমনিতেই প্রচন্ড বিরক্ত। কোনো মেয়ে কেন তাকে চেক আপ করবে? কোমল হাতে স্পর্শ পেয়ে সে বুঝেছে এটা কোনো মেয়ে। তার শরীর স্পর্শ করার যার অধিকার সেই তো চলে গিয়েছে। এই ভাবনার মাঝে ক্যারেক্টার শব্দ শুনেই জাঙ্গুক থমকালো, সাথে সাথে চোখ মেলে তাকায়। এখন কেমন লাগছে আপনার? জাঙ্গুক অবাক চোখে তাকিয়ে আছে, তারপর পেছনে চোখ যায় জাঙ্গুকের। ইয়োনো, জিমিন, আমি ঠিক আছি, তোরা বাইরে যা।
ডাক্তারের সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। জিমিন মুচকে হাসি দিয়ে বেরিয়ে যায়, সাথে ইয়োনো বেরিয়ে যায়। বলুন কি কথা? শরীর কেমন লাগছে আপনার? মনের খোঁজ রাখলে আরো বেশি খুশি হতাম। শরীর তো চলে মনের দ্বারাই। হ্যাঁ, মনের ডাক্তার না আমি, কার্ডিওলজিস্টকে দেখান তবে। হ্যাঁ শালি, এতদিন কোথায় ছিলে? আমি ডাক্তার আর আপনি পেশেন্ট, আপনাকে পার্সোনাল কথা বলতে আমি বাধ্য নই। আচ্ছা, বিয়ের পরেও তোমার পার্সোনাল বলে কিছু থাকতে পারে বলে তো জানতাম না আমি। সবকিছুই তো। শাট আপ মিস্টার এমপি। তে বেরিয়ে যেতে নেবে, ঠিক তখনই জাঙ্কুক যে হাত দিয়ে ব্যথা পেয়েছে সে হাত দিয়ে আটকাতে গেলে আবারও ব্যথা পায়। আপনাকে বললাম রেসলিং, এত ছটফট করেন কেন আপনি? জাঙ্কুক মৃদু হাসে। এখনো উতলা হও আমার জন্য, ভালোবাসো আমায়, ফিরে আসো না আবার। তোমার বিরহে এবার আমি বিলীন হয়ে যাব সত্যি। সেটা সম্ভব না, আমাদের ডিভোর্স হয়ে গেছে। তারপরেও আপনি যা করেছেন সেটা আমি ভুলবো কি করে? কোনোদিন ক্ষমা করব না। দেখো সেদিনের ব্যাপারটা। তে অবাক হয়েছে, পেছনে জেনিকে দিকে ভ্রু কুঁচকায়। তার সামনে দাঁড়িয়ে আছে পিছে তেজ। আপু, তেজের খুব পেটে ব্যথা উঠেছে। আপনি আসার পরেই ঘুম থেকে উঠলো, তারপরেই সে কি কান্না। আমি আপনাকে ফোন করার পরেও পাইনি, তাই কি করবো বুঝতে না পেরে এখানে নিয়ে এলাম। এখানে এসে জানতে পারি আপনি এই কেবিনে আছেন, সেটা শুনে তেজ ছুটে এসছে। তেজের সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। কি বলছে আমার বাবাটা? তেজও তার মাকে কাছে পেয়ে বুকের সাথে লেপটে যায়। তেও পরম আবেশে জড়িয়ে নেয় তার পিচি ছেলেটাকে। কোথায় ব্যথা পেয়েছো সেটা না বললে তোমার মামা বুঝবে কি করে? এতে ব্যথা করতে। আচ্ছা চলো আমার কেবিনে, আমি মেডিসিন দিয়ে দিচ্ছি। জাঙ্কুক এখনো অবাক চোখে তাকিয়ে আছে সেই পিচি বাচ্চাটার দিকে। মনে করছে তার হাজারো প্রশ্ন। এর মধ্যেই তে চলে যায়, কোলে তার তেজ নামক সেই পিচি বাচ্চাটা। ইতিমধ্যে তে চলে যাওয়ার পর জিমিন আর ইয়োনো এসে প্রবেশ করে। বাড়ি যা, আমি রেস্ট নেব। ভাই আপনাকে কালকে শহরের হাসপাতালে নেব। আমি কি বলেছি? মানে না। তাহলে এক্সট্রা কাজ কে করতে বলে? সুগাকে বলো কালকের মিটিং অ্যাটেন্ড করতে, আর জেমিনকে বাড়ি পৌঁছে দাও। ইয়োনো সম্মতি জানিয়ে বেরিয়ে যায়। জেমিনও এক পলক তার ভাইয়ের দিকে তাকিয়ে বেরিয়ে যায়। ইয়োনো জাঙ্কুকের সাথে নতুন কাজে জয়েন করছে তেজ চলে যাওয়ার পরে, তাই ইয়োনো দেখে চেনে না। কিন্তু জেমিন এখন ভাবছে অন্য কথা। ওই পিচ্ছি বাচ্চাটাকে। তে চলে যাওয়ার পর জাঙ্কুক চোখ বন্ধ করে শুয়ে ভাবছে হাজারো রকম প্রশ্নের কথা। কে এই বাচ্চাটা? তে কি বিয়ে করলো? যদি এমনটা হয়েছে আমি তেকে ছাড়বো না। আমাকে প্রণয়ের দহনে পুড়িয়ে নিজে সংসার করবে, তা তো এই জীবন জাঙ্কুক হতে দেবে না। তুমি আমার তে, শুধু আমার। কিন্তু এই পিচ্চিটা চোখ আমার মতো কেন? না না, কি ভাবছি আমি? বাচ্চা তো হতেই পারে আমার, আমাকে জানতেই হবে ঠিক কি হয়েছিল সেদিনের পর। এই 3 বছর 7 মাসে ঠিক কি হয়েছিল। অন্যদিকে তেল কেবিনে চলছে এক প্রকার যুদ্ধ। তেজ দুষ্টুমি করে না, বাড়ি যাও, মামা সন্ধ্যাতে পৌঁছে যাবে। আমি যাব না মামা, আমি তোমার সাথেই যাব। মামার অবাধ্য হলে কিন্তু তোমার মামা খুব কষ্ট পায়। ও মামা, আমি থাকি না। তে হার মেনে যায়, তার ছেলে জল ভরা চোখের দিকে তাকিয়ে। ঠিক তার বাবার মতো হয়েছে। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে তে। জেনি, তুমি বাড়ি চলে যাও, আমি ওকে নিয়ে বাড়ি ফিরবো। জেনি চলে যায়। তেজ তো মহা খুশি, তার মামা তাকে সাথে রেখেছে। বাবা দেখো, আমি তোমার কথা শুনলাম, এখন তুমি আমার কথা শুনবে। তোমার মামা এখন অসুস্থ মানুষদের দেখতে যাবে। তুমি কিন্তু আমি না ফেরা অবধি এখানেই থাকবে, বাইরে বের হবে না। কেউ এলে বলবি মামা নেই, পরে আসতে। তেজ বুদ্ধিমানে মাথা নাড়ে। তে অবাক হয়, এই বয়সে তেজ একটু বেশি বুদ্ধিমান। অবশ্য বাবা জিনের বৈশিষ্ট্য তো থাকবেই। তে বেরিয়ে যায় অন্য কেবিনের রোগী দেখতে। জাঙ্কুক অনেক কষ্টে তে কেবিন খুঁজে পেয়ে সেখানে নক করে। মামা নেই, এখন আসবে না, পরে আসবে। শুধু আপনার নামটা লিখে দিয়ে যান, ভেতরে এসে। জাঙ্কুক এত মায়া ভরা পিচ্ছির কণ্ঠ শুনে থামকায় আর ভাবে যে কি বুদ্ধি রাখলে এত কিছু মাথায় আসতে পারে। জাঙ্কুক ভেতরে এসে দেখে তে চেয়ারে হেলান দিয়ে বসে রুবিক কিউব সলভ করছে একটা ছেলে। জাঙ্কুক অবাক হয়ে তাকায়। জাঙ্কুক নিজেও ছোটবেলায় ঠিক এমন ভাবেই রুবিক কিউব সলভ করতো।
হাই। তেজ এবার চোখ তুলে থাকে। মামা নেই, কিন্তু আমি যে তোমার কাছে এলাম। কেন? আমি তো ডাক্তার না, মামা ডাক্তার। আপনাকে মামা রেস্ট নিতে বলেনি? জাঙ্গু ভীষণ অবাক হয়। তুমি কি করে বুঝলে যে আমি রোগী? কেন? তোমার হাতে যে ব্যান্ডেজ করা। সব সময় কি রেস্ট করতে ভালো লাগে? তোমার পেটে ব্যথা কেমন আছে? তুমিও তো রেস্ট করছো না। তোমার মামাও নিশ্চয়ই বলে গেছে মুখে হাত না দিতে, কিন্তু এই যে তুমি পেটে ব্যথা থাকা সত্ত্বেও মুখে 3 বার হাত দিলে। এবার তেজ অবাক হয়। আমি শোনো, তুমিও তোমার মামাকে বলো না, আমিও তোমার মামাকে কিছু বলবো না। তেজের এই কথা বেশ মনে ধরে। আচ্ছা, তোমার বয়স কত? 3 বছর। জাঙ্গু তোমার বেশ অবাক হয়। আচ্ছা, তোমার পাপা কি করে? আমার পাপা তো বিদেশে থাকে। জানেন, মামা বলে আমি পুরো আমার পাপার মতো দেখতে হয়েছি। তোমার মামা নিশ্চয়ই তোমার পাপাকে খুব ভালোবাসে, তাই না? তেজ কি বুঝলো কে জানে, তবে জাঙ্গু কি বলে, হ্যাঁ, মাম্মা তো পাপাকে অনেক বেশি ভালোবাসে, আর পাপা মাম্মাকে অনেক বেশি ভালোবাসে। জাঙ্গু এবার নিজের আপটাকে দমিয়ে রাখে, মনে মনে বলে ওঠে, পাশাচ্ছি ভালো, বেয়াদব মেয়ে, ভালোবাসে, আবার প্রতীক বানানো হয়েছে তার। কিন্তু ও তো আমার বাড়ি ছেড়েছে 3 বছর 7 মাস আগে, তাহলে পিচির বয়স 3 বছর হয় কি করে? রাগে মাথা ফেটে যাচ্ছে জাঙ্গু, কিন্তু পিচির সামনে তাকায় প্রকাশ করতে পারছে না। পরক্ষণে ভাবে পিচি তো হয়তো বয়স ভুল বলেছে। আচ্ছা বাবু, আমি আসছি। হ্যাঁ, এই যে দাঁড়ান। জাঙ্গু পিছন ঘুরে তাকায়। বলছিলাম নিজের নামটা লিখে দিয়ে যান এখানে। জাঙ্গুর সামনে কাগজের দিকে তাকিয়ে একটা ডেভিল স্মাইল দেয়, তারপর কিছু একটা লেখে সেখানে। তারপর চলে যায় জাঙ্গু। সেটা আবার তেজ আধো আধো গলায় পড়ে ফেলে। কিছু না বুঝলেও বোঝে এখানে শুধু নাম নয়, অনেক কিছুই লেখা আছে। তেও বেশ কিছুক্ষণ পর এসে দেখে তেজ কেবিনে তার চেয়ারে বসে ঘুমাচ্ছে। ছেলেকে দেখে তার সব ক্লান্তি দূর হয়ে যায়। তেজকে ভালোভাবে রেখে তারপর জাঙ্গুকে কেবিনে যায়। যেহেতু তার দায়িত্বে আছে, তাই চেক করাটাও তার দায়িত্ব। তাছাড়াও একটা টান তো আছেই। তেই গিয়ে দেখে জাঙ্গু ঘুমোচ্ছে। তে প্রেসার চেক করে, হার্টবিটের দিকে তাকায়। তারপর কি এত বেশি কেন? নার্স, না, তুমি আশেপাশে থাকলেই আমার হার্টবিট স্কিপ করার মতো অবস্থা হয়, সেখানে শুধু বেড়েছে মাত্র। তার মানে আপনি? না, ঘুমোইনি। ওই বেবিটা কে? তে? জাঙ্গুকে এমন শান্ত এবং কঠিন কণ্ঠস্বর শুনে তে থমকায়। আমাকে মামা বলেছে মানে আমার ছেলে, আমার কলিজার টুকরো এমপি মশাই? সেটা বোঝার ক্ষমতা আমার আছে। আমি যেটা জানতে চাচ্ছি সেটার উত্তর দাও। যা ভাবার ভাবুন, আমি যাই, তেজ একা আছে। এই বলে তে চলে যেতে নেবে, জাঙ্গু গিয়ে পিছন দিক থেকে জড়িয়ে ধরে দেখে তে আবারও কেঁপে ওঠে। এত বছর পর সেই আবারও স্পর্শ। তে জাঙ্গুকে শীতল স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। আমাকে আরেকবার সুযোগ দাও না তে, আমি প্রমাণ করে দেব আমি দোষী না। যে দোষী তাকে খুঁজে দেব তোমার হাতে। তার জন্য তোমার সাহায্য প্রয়োজন আমার। তে এবার ঠোঁট কামড়ে নিজের কান্না চেপে তারপর বলে, ছাড়ুন এমপি সাহেব, দোষী আপনি। আমার কাছে আপনি দোষী। আমার মা বাবার হত্যার দোষ আপনার মাথায় যদি নাও আসে, তাও আপনি দোষী আমার কাছে, কারণ আমি বলতে পারবো না। মানে তুমি জানো যে ওই খুন আমি? এবার নিজেকে জোর খাটিয়ে জাঙ্গুকের কাছ থেকে ছাড়িয়ে নেয়। হ্যাঁ, আমি জানি, শুধু কে মেরেছে সেটা জানি না, জানলে তাকে শাস্তি দিতাম আমি। এই বলেই তে সেখান থেকে চলে যায়। জাঙ্গুকও যায় পেছন পেছন। কেবিন থেকে বেরিয়ে দেখি তে কোলে করে তেজকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। জাঙ্গুক আবারও কেবিনে আসে, ইয়োনোকে কল করে। ইয়োনো, এর ব্যাপারে যে তোমাকে জানতে বলেছিলাম সেই ব্যাপারে কিছু জানতে পারলে? আর কালকেই আমাকে ছুটি করানোর ব্যবস্থা করো। ইয়োনো কিছু বলে, যাতে জাঙ্গুক প্রচন্ড খুশি হয়। আনন্দে তো তার লাফাতে ইচ্ছে করছে, কিন্তু মুখে শুধু বলে আচ্ছা। ইয়োনো যার পরনায় অবাক হয়। এত সুন্দর একটা খুশির খবর দিতেও তার স্যার একটু খুশি হলেন না। তো দূর, স্যারকে এত ভালো খবর দিলাম তাও হাসলো না, গোমরা মুখ এমপি একটা। তেজ পরের দিন জাঙ্গুকে কেবিনে এসে দেখে অন্য পেশেন্ট সেখানে শুয়ে আছে। নার্স সেখানে এমপি? জি ম্যাম, উনি তো আজ ভোরবেলাতেই ছুটি করিয়ে চলে গিয়েছেন।
তের হঠাৎই মন খারাপ হয়ে যায়। সারাদিনে অনেক ক্লান্ত হয়ে বাসায় যায়। তার একমাত্র অংশকে দেখে মন ভালো হয়ে যায়, কিন্তু পরক্ষণেই জাঙ্কুকের কথা মাথায় আসে। সুপ্ত অভিমান মাথা চাড়া দিয়ে ওঠে। একবারও বলে গেলেন না আপনি এমপি সাহেব। মাম্মা, কি বলছো তুমি? কিছু না বাবা, তোমার কাল স্কুলের প্রথম দিন মনে আছে তো তেজ? আর তার জন্যই কাল তোমার মামা ছুটি নিয়েছে। তোমাকে কাল তোমার মামা দিতে যাবে। সত্যি মাম্মা? আচ্ছা মাম্মা, পাপা কবে আসবে? আমি তো পাপাকে ছোট থেকে একবারও দেখিনি। কাল আমার প্রথম স্কুল। পাপা থাকলে হয়তো পাপাও যেত আমার সাথে। আমি কি তোমার ভালো মামা হয়ে উঠতে পারিনি তেজ? মাম্মা, আমি অমন করে বলিনি, সরি। তুমি জানো তুমি আমার কাছে কত ভালো মাম্মা। আমার বেস্ট মাম্মা তুমি। ও মাম্মা, জানো কাল একটা আঙ্কেল এসেছিল তোমার সাথে দেখা করতে। আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম। কে এসেছিল মাম্মা? কখন এসেছিল? ওই যে তুমি যখন গেলে না অসুস্থ মানুষদের দেখতে, তখন। এই না, এখানে আমি ওনাকে বলেছিলাম নিজের নাম লিখে রাখতে, কিন্তু তুমি বলো মাম্মা, এত বড় কি কারোর নাম হয়? তেও এই কাগজটা নিয়ে পড়ে। তার কান গরম হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। লজ্জা লাগছে। কি হলো মাম্মা, তুমি কি রাগ করলে? আচ্ছা মাম্মা, বাসরাত মানে কি? তেও অবাক হয়ে তাকায় তার ছেলে দিকে। মাত্র খেলার ছলে তেও শুধুমাত্র অক্ষর বর্ণ পরিচয় করিয়েছে। এই ছেলে শব্দ বাক্য পড়তে শিখলো কি করে? এই বুদ্ধি দেখে তে নিজেই অবাক। ও কিছু না বাবা, বলো না মাম্মা। আসলে ওই রাতে চাঁদকে এখন সুন্দর দেখতে লাগে। তাহলে মাম্মা আমাকেও বাসরাতে চাঁদ দেখাবে? তুমি ঘুমো বাবা, ঘুমো। তেজ ভালো ছেলের মতো ঘুমিয়ে পড়ে। একেবারে মায়ের বাঁধা ছেলে। তেজের ব্যালকনিতে অভিমানে গাল ফুলিয়ে আছে এখনো। তখন আবারও হাতে নেই সেই কাগজটা। খুলে আবারও পড়তে শুরু করে। আমার বাসর ঘরে লাজুক বউ, আমি এসেছিলাম গো, কিন্তু দেখা হলো না। তোমার ছেলেটা এত বুদ্ধিমান বেয়াদব কেন গো বউ? তুই মুচকি হাসে। বাপটা আরো বড় বেয়াদব। এমন সময় তের ফোনে একটা মেসেজ আসে, তাও আলোর নাম্বার থেকে। বেয়াদব বর কাল আসবে তার বউকে আর তার ছেলেকে নিয়ে যেতে, কারণ তার ছেলেই বাসরাতে চাঁদ দেখবে বলেছে। তে আটকে ওঠে। তাহলে কি জাঙ্কুক? তে সেই এবার নাম্বারে কল করে তড়িঘড়ি। কল করতেই সাথে সাথে রিসিভ হয়। কি জান, মেসেজ পাওয়ার এত তাড়াতাড়ি কল করলে? মিস করছিলে বুঝি? মিস করা লাইক ফুড। আগে বলুন আপনি। সব জানি, তুমি ভেবেছিলে বিদেশে গিয়ে লুকিয়ে থাকবে। আমার ছেলেকে আমার থেকে লুকিয়ে রাখবে। শাস্তি তোমাকে পেতে হবে। তোমার বড় অনেক ফাস্ট বুঝলে জান। সব জেনে ফেলেছি। কাল রেডি থাকবে, শ্বশুরবাড়ি নিয়ে যাব। তোমার শাশুড়ি খুব রেগে আছেন, যা শাস্তি উনিই দেবেন। আমি তো ছেলেকে চাঁদ দেখাবো, মানে সুসজ্জিত হয়ে নিজেকেই দেখাবো আর কি। তোমার বাসরাতে চাঁদটা আমি, তাই না বলো জান? চুপ করুন বেয়াদব লোক। একটা মিনিট, আপনি কি করে জানেন আপনার ছেলে এরকম করে কথা বলেছে? আর তার থেকে বড় ব্যাপার, আপনার ফোন নাম্বার তো আমার কাছে সেভ ছিল। এটা কার নাম্বার? না, ছেলে আমার জিনের জন্য বুদ্ধিমান হয়েছে এখন বুঝলাম। কাল ছেলেকে জিজ্ঞেস করো, সেই বলে দেবে। বলেও আমার ছেলেকে এখন ডাকবা না। আগের ফোনটা জলে পড়ে যাওয়ায় নষ্ট হয়ে যায়, সাথে দেখি সিম কার্ডটাও নষ্ট হয়ে গিয়েছে, তাই নতুন সিম আর ফোন কিনেছিলাম। এখন আবার প্লিজ বোকার মতো কোশ্চেন করো না যে তোমার নাম্বার কোত্থেকে পেলাম। তেজ আগুকে আমার শান্ততা আমাকে থমকে যায়। আবার সেই রাত মাথা চাড়া দিয়ে ওঠে। না তো আমি আপনার সাথে কাজ যাবো, না তো আমার ছেলেকে যেতে দেবো। কোনোদিন আপনাকে ক্ষমা করবো না। করতেও হবে না। যেখানে আমার কোনো দোষ নেই সেখানে আমি ক্ষমা নিয়েই বা কি করবো বলো? মানে কাল দেখা হবে একেবারে। তেজের স্কুল থেকে তাকে নিয়ে যাব, আর সাথে তোমাকেও। এই বলে জাঙ্কুক কল কেটে দেয়। পরের দিন তেজ যথারীতি তেজকে দিতে যায় তার স্কুলে। এবার তো সেখানে গিয়েও অবাক হয়, কারণ পার্কিং এরিয়াতে অনেকগুলো কালো গাড়ি দাঁড়িয়ে আছে। আর জাঙ্কুক বাচ্চাদের অভ্যর্থনা জানাচ্ছে স্টেজে, কারণ এটা নাকি জাঙ্কুকের বানানো স্কুল। তেজ সেখান থেকে সরে গিয়ে এগিয়ে যায় প্রিন্সিপালের রুমের দিকে, যিনি এখানে নেই। সেখানে পিয়নকে দিয়ে তাকে আনানোর ব্যবস্থা করে। আরে ডক্টর কিমতেই হাম, কি প্রয়োজন বলুন? আসলে ওই তেজের বাবার ব্যাপারটা।
দেখুন, আপনি গার্জিয়ান, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে ওনার ডেথ সার্টিফিকেট দিতে হবে। টিনা চমকে ওঠে। আমি কখন বললাম উনি মারা গেছে? উনি তো জীবিত। প্রিন্সিপাল এবার হক চকিয়েছে, তারপর আবার এদিকে তাকিয়ে বলে, তাহলে ডিভোর্স? এবারে হতাশ হয়। সে তো সুগার হাত দিয়ে ডিভোর্স পেপার পাঠিয়েছিল, কিন্তু সেটাতে জাঙ্কুক সই করেছে কিনা জানে না, তাই সেই কপিটাও নেই। আসলে ওনার আর আমাদের সম্পর্কের ব্যাপারে আমি আপনাকে কোনো ডকুমেন্টসই শো করাতে পারবো না। প্রিন্সিপাল এবার কিছুটা বিরক্তও হন। আচ্ছা, সে না হয় দিলেন না, কিন্তু নামটা তো এন্ট্রি করতে হবে পেরেন্টস হিসেবে। ওনার নাম জিয়ান জাংকুক, লিখে নিন। প্রিন্সিপাল তেজ তিনজনই দরজা থেকে তাকায়। দেখি জাংকুক দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি তের উপরে। আরে মিস্টার জাংকুক, আপনি? আমার ছেলে আমার বউ এখানে রয়েছে, আমি ওখানে দাঁড়িয়ে কি করব? আর আমার কাজও শেষ হয়ে গেছে। আর আমার ছেলে আজকে থেকে ক্লাস করবে না, কাল থেকে করবে। তাতে নিশ্চয়ই কোনো সমস্যা হবে না। প্রিন্সিপাল এখনো তবধাকেই দাঁড়িয়ে আছে। আপনি বিবাহিত? না মানে সোশ্যাল মিডিয়াতে তো। সোশ্যাল মিডিয়া নেই, কারণ আমি জানাতে চাইনি। কিছু কিছু জিনিস ব্যক্তিগত থাকাই ভালো, সেখানে এরা দুজন তো আমার একান্তই ব্যক্তিগত। আচ্ছা আচ্ছা মিস্টার জাংকুক, আর কোনো অসুবিধা নেই, আপনারা যেতে পারেন এখন। চলো গো, তোমার শাশুড়ি শ্বশুর আর ননদ অপেক্ষা করছে তোমার জন্য। কোনো রকম সিক্রেট করবে না বলে তেজকে নিয়ে গটগট করে পার্কিং এরিয়ায় চলে আসে। পেছন পেছন যায় জাংকুক। আই সে স্টপ। থামে না, গাড়িতে উঠতে যাবে ঠিক তখনই জাংকুক তার হাত টেনে ধরে। বেয়াদব মেয়ে, থামতে বলছি না আমি? কাল রাতেই তো কেটে পড়লাম যে আমি যাবো না, আর না যাবে আমার ছেলে। দেখো কাল রাতে সব ঘটনা জানার পর থেকে আমার মেজাজ এমনি গরম হয়ে আছে। এখন থাবড়ে দিলে কিন্তু দোষ আমায় দেবে না। তেরা চমকে ওঠে। নিজের ছেলের সামনে দাঁড়িয়ে থাপ্পড় খাবে নাকি? ইয়েনো, তোরা আমার গাড়ি নিয়ে চলে যা, আজ আমি আমার বউয়ের গাড়িতে যাব। কিন্তু ভাই, থাপ্পড়টা কি এবার তুই খেতে চাচ্ছিস? ইয়েনো, আসুন, সুগারকে একটু আমার বাসায় পাঠিয়ে দিস। জি ভাই। চলো, এই বলে জাংকুক ড্রাইভিং সিটে বসতে যায়। আর কোনো উপায় না পেয়ে তেজকে নিয়ে ব্যাক সিটে বসতে যায়। তোমার বর আমি, আর দেশের এমপি, তুমি কি আমাকে ড্রাইভার বানাতে চাইছো নাকি? অবাক হয়ে তাকায় জাংকুকের দিকে। গাড়ির সামনে সিটে এসে বসবে। কিন্তু তেজ বাবা, তুমি পেছন সিটে বসতে পারবে তো? একদম। মাম্মা আমাকে অনেক সকালে উঠিয়েছে, আমি তো ঘুমাবো। জাংকুক মুচকি হাসে। কিন্তু আঙ্কেল। জাংকুক তেজের মুখে আঙ্কেল শুনে তের দিকে তাকায় রাগী চোখে। আসলে বাবা, উনি আঙ্কেল না, তোমার বাবা হন। সত্যি মাম্মা? তেজ এবার জাংকুককে জড়িয়ে ধরে, আর জাংকুকও তার ছেলেকে কোলে নিয়ে নেয়। তাহলে তুমি সেদিন বললে না কেন যে তুমি আঙ্কেল না, তুমি আমার বাবা? আসলে আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমি অনেক খুশি হয়েছি, জানো আমি অনেক ভালোবাসি, আমাও তোমাকে অনেক ভালোবাসি। তের রাগী চোখে তাকায় তেজের দিকে। মামা আমাকে বকা দেবে, আমি বরং চুপচাপ বসি। আর তেজ দুজনে গাড়িতে উঠে বসতেই জাংকুক ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। কলিং বেলের আওয়াজে জিন দৌড়ে এসে দরজা খোলে। এর সাথে একটা পেঁচি বাচ্চাকে দেখে কেমন যেন বলে যায় মিসেস জিনের মন। পিছন থেকে মিস্টার আলিম সাহেব বলে ওঠেন, জিন, অমন করে দাঁড়িয়ে না থেকে ওদের ভেতরে আসতে দাও। আসবে তো, কিন্তু শুধু জাংকুক আর তেজ। এই মেয়ে পাক্কা 3 ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকবে, তাও সিমেন্টের মেঝেতে, কড়া রোদের মধ্যে। তে গরম চোখে তাকায় মিসেস জিনের দিকে। আম্মু একটু বেশি হয়ে যাচ্ছে না? বেশি ব্যাকপ্যাক করবি না বলে দিচ্ছি, হাসা বাচ্চা। আম্মু, এটা কিন্তু সত্যি। এমপি তুমি বাইরে সবার কাছে হলেও তুমি আমার কাছে সেই আমার ছেলে। বেশি কথা বলবে না, তেজকে নিয়ে ভেতরে এসো। জাংকুকও তাই করে। মাম্মাকে আসতে দাও না দাদি জান। জিনেরা কেমন জানি বলে গেল, এমন ভাবে বলে না দাদি জান। তুমি বড্ড বেয়াদব হয়েছ, এমন একজনকে দিয়ে বলাচ্ছ যে আমি কথাও খেলতে পারবো না। এতক্ষণ কাচুমাচু করে মুখ টেঁচু করে থাকলেও এবার হেসে ফেলে। ভেতরে এসো।
তে ভেতরে আসে ছলছল চোখে। কত স্মৃতি না জড়িয়ে আছে তার এই বাড়ির সাথে। তে জাঙ্কুক, তোমরা রুমে যাও, তেকে ফ্রেশ হতে বলো। তে আপত্তি জানানোর জন্য কিছু বলবে তার আগে জাঙ্কুক তেকে নিয়ে হনহন করে চলে যায় সেখান থেকে। জিন এবার নরম চোখে তেজের দিকে তাকায়। তুমি কি করে জানো বাবু আমি তোমার দাদি জান? আমি তো সবাইকে চিনি, মাম্মা আমাকে অনেকবার তোমাদের সভা পড়তে দেখেছে, কিন্তু শুধু পাপার ছবিটা পাইনি কখনো। মন খারাপ করে না বাবা, পাপা তোমায় অনেক ভালোবাসে, আজ তোমাকে পাপা ঘুরতেও নিয়ে যাবে। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। আচ্ছা তেজ বলো তো আমি কে? তুমি তোমার মিষ্টি পুপি। জিমিন হেসে তেজকে কোলে নেয়। আমার রুমে নিয়ে গেলাম আম্মু। যা, আমি তোর পছন্দের রান্না করব। আর আমি? জিন সহ উপস্থিত সবাই হেসে ফেলে। কি খাবে আমার দাদি জান? মাম্মার প্রিয় খাবার, আমারও প্রিয় খাবার। জিন হেসে ফেলে আর জিমিনও ওকে নিয়ে সাথে করে ঘরে চলে যায়। জাঙ্কুক তেকে পিছনে ধাক্কা দিয়ে ফেলে দরজা লাগিয়ে দেয়। তেকে তারপর বিছানার সাথে চেপে ধরে। এবার বলো কেন গিয়েছিলে এই বাড়ি আর আমাকে ছেড়ে দিয়ে সেদিন? বলতে পারছো না। তে আমাকে রাগাবা না, তুমি জানো রাগলে আমার মাথা ঠিক থাকে না। ভালো করে জানি, কিন্তু তাও আমি আপনাকে বলতে পারছো না। জাঙ্কুক রেগে তেকে আঘাত না করলেও পাশে থাকা টেবিলের থেকে কাচের গ্লাসটা তুলে হাতে চাপ দেয়। রাগ দেখাতে কাচের গ্লাসটা ভেঙে যায়। জাঙ্কুকের হাতে ঢুকে যায় কয়েকটা কাচের টুকরো। তে আটকে ওঠে। এবার না পেরে তে কান্না করে দেয়। কি করছেনটা কি? হাতটা দেখেছেন? আর আমার মনটা এই 3 বছর 7 মাস ধরে যে পড়ছে, ক্ষত বিক্ষত হচ্ছে, সেটা দেখতে পাওনি? এখানে বসুন। তে জাঙ্কুকে বিছানায় বসে পাশের টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স নিয়ে আসে। জাঙ্কুকের সামনে মেঝেতে বসে পরম যত্নে কাজগুলো বের করে দিয়ে ব্যান্ডেজ করতে থাকে। কেন ভুল বুঝলাম এতে? আমার ছেলেটা বাবার পরিচয় ছাড়া 3 বছর ধরে বড় হলো। আপনি অন্য মেয়েকে ভালোবাসেন সেটা জানার পরেও আমি আপনার কাছে থেকে যাব? তাকে বিয়ে করেননি কেন? জাঙ্কুক তাকায় তের দিকে। তে তাচ্ছিলের হাসি দেয়। এমপি সাহেব, আপনি বড়ই ধুরন্ধর। আমি আমার ডাক্তারির ফাইনাল পরীক্ষা দিয়ে বাড়ি ফিরবো, ঠিক তখনই আমার মাথা খুলে যায় ভার্সিটিতে। সুগা ভাইয়া দেখতে পাই আমাকে, সেই আমাকে হসপিটালে নিয়ে যায়। যাওয়ার সময় অবশ্য আমার জ্ঞান ফিরে আসে। তাই আমি বলি আপনাকে না জানাতে, আপনি তো কাজে ব্যস্ত থাকবেন, তাই সুগা ভাইয়াও আপনাকে আর জানাই না। হসপিটালে গিয়েই আমি জানতে পারি আমি 2 মাস 25 দিনের প্রেগনেন্ট। এই খুশির খবর আমি নিজে দেবো বলে আপনার অফিসের দিকেই যাচ্ছিলাম। সাথে ছিল সুগা ভাই, কিন্তু আপনাকে বলতে বারণ করি, কারণ আমি খবরটা নিজে দিতে চাই। হঠাৎ অফিসের উল্টো দিকের ক্যাফেতে আপনাকে দেখতে পাই, তাও আবার অন্য একটা মেয়ের সাথে। আপনি তাকে জড়িয়ে ধরেছিলেন। পার্কিং করে এসে আমার কাছে আসে সুগা ভাইয়া। আমার দৃষ্টি অনুসরণ করে সেও তাকায়। পাশ ফিরে আমি সুগা ভাইকে দেখি, জিজ্ঞেস করি। সে বলে সে কিছু জানে না। আমি সরাসরি আপনাকে জিজ্ঞেস করবো বলে আপনার কাছেই যাচ্ছিলাম, কিন্তু তখন শুনতে পাই আপনার কথা। সেই মেয়েটিকেই বলছিলেন যে আপনিও নাকি তাকে ভালোবাসেন। এটা শুনে আমি দৌড়ে চলে আসি পাশের পার্কে। সেখানে বসে অনেক কান্না করি। পাশে ছিল সুগা ভাইয়া। বেশ অনেকক্ষণ পর আমি সুগা ভাইয়াকে বলি যে আপাতত আজকে দিনের জন্য অন্য একটা বাসার ব্যবস্থা করে দিতে। কালকে সকালে ইমার্জেন্সি ফ্লাইটে করে আমেরিকা যেতে চাই। প্রথমে রাজি না হলেও পরে আমার জোরাজুরিতে রাজি হয়ে যায়। এই পুরো ব্যাপারটা গোপন রাখতে বলি আপনার কাছে, তাও আবার আমার অনাগত বাবুকে ছুঁয়ে প্রতিজ্ঞা করায়। সুগা ভাইয়াও হয়তো সেই কারণে আপনাকে কিছু জানায়নি। তারপর আমি আমেরিকা চলে যাই, কিন্তু এর 1 মাস পর থেকেই এবার বলতে গিয়ে গলা কাঁপতে থাকে, কারণ এরপরের কথাগুলো বললে জাঙ্কুক যে ওকে মেরে পুঁতে রেখে দেবে। কিন্তু সে তো নিজে ওই ঘটনার আগামাথা কিছুই বুঝতে পারে না। জাঙ্কুক উঠে দাঁড়াতে তে ভরকে যায়। কি হলো? তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি তে। তুমি সেই ঘটনার সত্যতা যাচাই না করেই আমাকে ভুল বুঝলে। তোমার জাঙ্কুকে অবিশ্বাস অব্দি করলে। তোমার সুগা ভাইকে পরে জিজ্ঞেস করলে না এই ব্যাপারে? তে মাথা নিচু করে ফেলে, কারণ সুগা বহুবার বলতে এলেও তে কোনো কিছুই শুনতে চায়নি জাঙ্কুকের ব্যাপারে। জাঙ্কুক তের অবস্থা দেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। আমি লিজাকে এমনি জড়িয়ে ধরে
অমন কথা বলবো? এটা বিশ্বাস হলো তোমার? যেখানে তুমি ব্যতীত অন্য কোনো মেয়ের সাথে আমি তেমন কথা বলি না, এমনকি নিজের আম্মু আর জিমিনের সাথেও না, সেখানে তোমার বাবা আর মায়ের খুনি ওই লিজার ভাই আর বাবা, মানে বেগম আর মিস্টার কাই, যারা এখন জেলে আছে। অবশ্যই আমি মেরে তাদের জেলে পাঠিয়েছি। সেদিন তোমাকে ফেরানোর জন্য আমি বলেছিলাম যে আমি কিছু জানি না। আসলে লিজা জানতো তার ভাই আর বাবা এমন কিছু করেছে, তাই লিজার সাথে অভিনয় করতেই ও সেদিন আমাকে সবকিছু খুলে বলে। আর আমি সেটা রেকর্ড করে পুলিশে দেওয়ার আগে ওদের তুলে নিয়ে গিয়ে মেরে আধমরা করি, তারপর ওদের পুলিশ দিয়ে আসি। কিন্তু বাড়ি এসে শুনি তুমি এখনো ফেরোনি। সারা দিন সারা রাত, পরের দিনের রাত অবধি খুঁজি, কিন্তু পাই না। হঠাৎ সুগাকে জিজ্ঞেস করি, কারণ আমি সেদিন পাঠিয়েছিলাম সুগাকে তোমার কাছে, সাবধানে যাতে তোমাকে বাড়ি ফিরিয়ে দেয়। সুগাকে অনেক জিজ্ঞেস করলেও ও বলে না। এদিকে ওর আচরণ আমার স্বাভাবিক লাগে না, আমি নিজেকে শেষ করে ফেলবো তোমাকে না পেরে এটা বলতেই সুগা কিরকম আতঙ্কে সবটাই বলে আমায়। রাগের শরীর আমার থরথর করে কাঁপছে। বেশ কিছুদিন লাগে রাগ কমাতে। তারপর তার মানে আপনি? জানতাম, শুধু জানতাম না একটা জিনিস, কবে ফিরেছো আর এই পিচ্চিটাকে। কারণ তুমি প্রেগনেন্ট এই কথাটা বাদ দিয়ে সুগা আমায় বাকি সবটাই বলেছিল। ও হ্যাঁ, সেদিন কি যেন বলছিলে আমাদের ডিভোর্স হয়ে গেছে। তোমার মাথা খারাপ হতে পারে, কিন্তু আমার না, যে আমার একমাত্র বউকে আমি ডিভোর্স দেব। তুমি সুগার হাতে তোমার সাইন করা ডিভোর্স লেটার পাঠালেও আমি সেটাই সাইন করিনি, সেই দিনই আগুনে পুড়িয়ে ফেলেছি। আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। এই জাঙ্কুকে দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু এই বলে জাঙ্কুক আবারও এগোতে থাকে। এ পিছোচ্ছে, কারণ গলার দাগ দেখলে জাঙ্কুক গিলে খাবে ওকে। যতটা সম্ভব সেটা লুকানোর চেষ্টা করছে। তুমি আমার বউ, প্রেমিকা নও, পিছোচ্ছ কেন? ওই দাগ লুকিয়ে কোনো লাভ নেই, কিছুই বলবো না আমি। কে অবাক হয়ে তাকায়। অন্য কেউ করলে আমি কি করতাম তা জানি না, কিন্তু নিজের করা দাগে আমি গর্বিত। তোমার করার কাছে যে লিখেছিলাম আমি, তোমাকে অবচেতন করে দিয়ে। মানে আমি আমেরিকা যাওয়ার পরে এক মাসে আপনি আসতেন, তাই পরের দিন সকালে উঠলে আমার ঠিক লাগতো না ব্যাপারটা। একদিন হঠাৎই আমি আমার ঘরের কাছে যে লেখা দেখতে পাই, খুব ভয় পেয়ে যাই আমি। ঠিক যখন আমি বুঝতে পারি ওটা একটা ট্যাটু, তখনই আমি ট্যাটু সেন্টারেও যাই। কি? তার মানে আমি যেটা লিখেছিলাম সেটা তুমি তুলে ফেলেছো? না তো, তার পাশে একটা কে লিখে দিয়েছি। জাঙ্কুক মুচকি হাসে, তারপরে আবারও রেগে বলে, কিন্তু এক মাস পর থেকে তোমাকে আর খুঁজে পাই না সেই বাসায়। জানো তো, তারপর থেকে অনেক কষ্টে ছিলাম আমি। তখন থেকে সুগাকে জিজ্ঞেস করলে সুগা বলে সেই ব্যাপারে কিছুই জানে না। আসলে অমন হওয়ার পর আমি অনেকটাই ভয় পেয়ে যাই। একে অচেনা শহর, তার উপরে সেজন্য আমি সেখান থেকে স্থান ত্যাগ করি। বুঝলাম, কিন্তু আমাদের মধ্যে কথা হয়েছিল আমার বাচ্চার নাম টেকুক হবে। তাহলে তেজ, যদি কোনোদিন আপনার সাথে দেখা হয়ে যায় সেই ভয়ে আমি তেজ রাখি। এই হামের তে আর জাঙ্কুকের তেজ। জাঙ্কুক হুট করে দেখে কিস করতে শুরু করে। কি মনে হতে দেখে আবার কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে নিচে চলে যায়। তেও ব্যাপারটা বুঝতে পারে জাঙ্কুক কোনো কারণে রাগ করেছে। এর আগে জাঙ্কুক রাগ করতো তখনও ঠিক এমনই করতো। তেও কিছু না মাথা ঘামিয়ে ফ্রেশ হয়ে নিচে যায়। তে দেখে জাঙ্কুকের পাশে সোফায় বসে রয়েছে সুগা, তার সাথে কথা বলছে জাঙ্কুক। তে রাগী চোখে সুগার দিকে তাকায়। সুগা এতদিন পর থেকে দেখে মুচকি হেসে কিছু বলবে, তার আগে থেমে যায় তে রাগী চোখ দেখে। এদিকে তে খেয়াল করছে জাঙ্কুক তার দিকে তাকাচ্ছে না। অভিমানের পালাটা বোধহয় একটু বেশি ভারী হয়ে গেছে। তে বুঝতে পারে। বিকেলে জাঙ্কুক তেজকে ঘুরতে নিয়ে যায়, সাথে যায় জিমিন আর তে। কিন্তু তার সাথে ছিল এত বডিগার্ড। অনেক মজা করলেও কোথাও যেন তের মন খারাপ লাগে। এই বাসায় এসে রুমের মধ্যে পায়চারি করছে। ঠিক তখনই সাদা পাঞ্জাবি পরিহিত জাঙ্কুক আসে, হাতে ঘড়িটা নিতে। শুনুন। বলো, কি হয়েছে আপনার? রাগ করে থাকবে না প্লিজ। আমার রাগ বা কষ্টের কোনো কিছুতেই কি যায় আসে তোমার? আপনি রাগ করে কিছু বলুন, তাতে কিছু মনে করবো না। বকুন আমায়, কিন্তু চুপ করে থাকবেন না, কষ্ট হচ্ছে আমার।
জাঙ্কুক পাত্তা না দিয়ে অফিসেই চলে যাচ্ছিল একটা কাজে। ইমার্জেন্সি একটা মিটিং পড়েছে, তাই এই সন্ধ্যাবেলাতেও জাঙ্কুককে বের হতে হবে। এই সন্ধ্যাবেলা আপনি কোথায় যাচ্ছেন? অফিসে। আপনি এমন করে কি তবে কাল তেজকে নিয়ে এই বাসা থেকে চলে যাব? জাঙ্কুক এবার তড়িতের গতিতে তেজকে এসে শক্ত করে ধরে, তারপর বলতে নেই রাগে, কি বললা তুমি? তোমার সাহস দেখে আমি বারবার অবাক হচ্ছি। আমি তো কি? শোনো মেয়ে, এই জীবনে তুমি জাঙ্কুকের কাছ থেকে আর ছাড় পাবে না, আমার কাছেই থাকতে হবে। মাম্মা, তুমি বাসায় রাতে কথাটা ভুলে গেলে এই বাসায় এসে? এমন অযাচিত কথা শুনে তে আর জাঙ্কুক দুজনেই পেছন ঘুরে তাকিয়ে দেখে তেজ দাঁড়িয়ে আছে দরজার সামনে, মুখ ভার করে। তে খুব লজ্জা লাগছে এমন কথায়। হঠাৎ তেজ কিছু মনে পড়ে যায়। তেজ, কাল কি আমার রুমে কেউ এসেছিল? হ্যাঁ মাম্মা, দুটো আঙ্কেল এসে বললো তুমি সিসিটিভি লাগাতে বলেছো আমাদের রুমে। তুমি আমাকে খুব মিস করো যখন তুমি কাজে থাকো। তে এবার এগিয়ে গিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক ডেভিল স্মাইল দিচ্ছে। বাসরাতের চাঁদ তোমার সামনেই দাঁড়িয়ে আছে। তেজ, কোথায় পাপা? এই যে আমি সাদা পোশাক পরে রয়েছি, চাঁদের মতো লাগছে না বলো? জাঙ্কুক এই কথা বলে তেকে আরো লজ্জা পাওয়ানোর জন্য তের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। দূর, তুমি একটা গাধা পাপা। এই বলে তেজ জিমিনের রুমে চলে যায়। আবার তেজের এমন কথা শুনে হেসে ওঠে। জাঙ্কুক হঠাৎ দরজা লাগিয়ে তেকে এসে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে। 5 মিনিট পর ছাড়ে। খুব হাসি পাচ্ছিল তাই না তোমার? এখন তো আমার নিজের ডিএনএর উপরে নিজের রাগ লাগছে। আপনি তো অফিসে ঘরে এমন সুন্দরী বউ রেখে যেতে মন যাচ্ছে না কো বউ। আজ বাসা করবো আমরা। জাঙ্কুক এবার ইউনুকে কল করে। আজকে ওদিকের অফিসের ব্যাপারটা তুই সামলে নিস ইউনু, আমাকে ঘরে বউ সামলাতে হবে। এই বলে কল কেটে ফোন ছুঁড়ে ফেলে দেয় সোফাতে। কোনো হিসাব আছে তোমার? এই 3 বছরে আমাদের আরো 2টো বাচ্চা হয়ে যেত, কিন্তু তা যখন হয়নি এখন থেকেই প্রসেস স্টার্ট করতে হবে। এই বলে জাঙ্কুক ডুবে যায় ভালোবাসার সাগরে। তেকেও ভাসাতে থাকে সেই সাগরে। আজ তেও কোনো বাধা দেবে না জাঙ্কুককে। ঠিক 2 বছর পর তেরা জফরি, তের কোলে রয়েছে 1 বছরের শিশু কন্যা। তে একদিকে বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে, অন্যদিকে আগুন চোখ নিয়ে তাকিয়ে আছে তেজের দিকে। কারণ একটু আগে স্কুল থেকে ফোন করেছিল টিচার। ফোন করে তেজের কর্মকাণ্ড বলেছে। তে গিয়ে নিয়ে এসেছে তেজকে। মাম্মা, চুপ, একদম চুপ। তে চুপ হয়ে যায়। তে এবার এগিয়ে জাঙ্কুককে কল করে। জাঙ্কুক গুরুত্বপূর্ণ মিটিং এ ছিল। হুট করে সাইলেন্ট করা ফোন ভাইব্রেট হয়ে ওঠে। তে ফোন দেখে জাঙ্কুক একটু সরে গিয়ে কল ধরে। এক্ষুনি বাসায় আসুন। আমি তো একটা ইম্পর্টেন্ট। এক্ষুনি আসতে বলেছি মানে এক্ষুনি। 20 মিনিটের মধ্যে আপনাকে এখানে দেখতে চাই। জাঙ্কুকের আর কি করে, সুগার উপরে বাকি মিটিংটা দিয়ে জাঙ্কুক বাসার উদ্দেশ্যে রওনা দেয়। সুগা মনে মনে হাসতে থাকে। কি এক অবস্থা, যেখানে গোটা এলাকা তার ভয়ে কাঁপে, সেখানে এমপি সাহেবরা কি তার বউয়ের ভয়ে কাঁপে। কিন্তু হঠাৎই জিমিনের মুখ মনে পড়তে সুগা নিজের ভয়ে চুপসে যায়। ঢোক গিলে তারপর মিটিং শুরু করে। কি হয়েছে তে? তে জাঙ্কুকের কথায় রাগি চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে তারপর জিনের কাছে ঘুমন্ত শিশুকন্যাকে দিয়ে এসে আবার রাগি চোখে তেজের দিকে তাকায়। কি হয়েছে সেটা নিজের ছেলেকে জিজ্ঞেস করুন। এইটুকু বয়সে মারপিট করেছে, তাও আবার একটা মেয়ের জন্য। তার নাকি ওই মেয়েকে ভালো লাগে। আজ সেই মেয়ে অন্য একটা ছেলের কাছ থেকে পেন্সিল নিয়েছে বলে সেই ছেলেকে মেরেছে। আপনার আর আমার দুজনেরই সম্মান ধুলোয় মেশালো। তেজ, তুমি এর জন্য শুধু শুধু মারলে কেন? পাপা, আসলে তুমি এমন মারপিট করলে মেয়েটা তোমাকে পছন্দ করবে না। তুমি মেয়েটার কেয়ার করবে, তার সাথে সব ছেলেদের থেকে দূরেও রাখবে, কিন্তু কৌশলে। আর বাকিদের কৌশলে বোঝাবে সে তোমার, শুধুই তোমার। ওই মেয়ের সামনে তুমি খুব ভালো ছেলে হয়ে থাকবে, একদম বাধ্য, যেমন তোমার পাপা তোমার মাম্মার কাছে থাকে। তুই অবাক হয়ে যাচ্ছে, এখন ভাবছি কেন ডাকলো এই লোকটাকে। আমি আপনাকে ডাকলাম যে ছেলেকে বোঝাবেন এখন এই বয়সে এসব ভালো না। সেখানে আপনি কিনা প্রেম করা শেখাচ্ছেন। বেয়াদব বাপের বেয়াদব ছেলে। আমার মেয়েকে আপনাদের সাথে মিশতে দেব না। এই বলেই তো আগে গছগছ করতে করতে মিসেস জিনের রুমের দিকে চলে যায়।